নমস্কার 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 আমাদের ছোট্ট চ্যানেল ফ্রম দ্য মাউন্টেন টু দ্য সিতে আপনাদের সবাইকে স্বাগত। গরমের ছুটিতে আমি গেছিলাম কুমায়ুন সফরে, সোলো বাইকে একটি অ্যাডভেঞ্চারে, যেখানে নেপাল চীন সীমান্ত সংলগ্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখি। চলুন আর কথা না বাড়িয়ে সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে শেয়ার করি। আগের পর্বে আপনারা দেখেছেন আমি ট্রেনে চেপে আসছি লালকুয়া থেকে হলদুয়ানি থেকে গাড়ি রেন্ট করে টানাপুর হয়ে আমি চলে আসি চম্পাওয়াতে দুটি দর্শনীয় জায়গা আমরা ঘুরি, একটি গলুদেবতা মন্দির এবং আরেকটি হলো চা বাগান। এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে পায়ে বেরিয়ে পড়েছি আমি নাগনাথ টেম্পলের উদ্দেশ্যে। আজকে এটা আমার তৃতীয় স্পট। এখানে যেতে গেলে গুগল ম্যাপ যে রাস্তা দেখায় সেই রাস্তা আসলে পিছনের পথ, মেইন এন্ট্রান্স সামনের দিক থেকে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নাগনাথ অর্থাৎ শিব মন্দির চম্পাওয়াতের একটি অতি প্রাচীন শিব মন্দিরদের মধ্যে অন্যতম। যদি আমি সামনের দিক দিয়ে যেতাম তাহলে হয়তো এই কার্ভিংসগুলোকে আমি আর দেখতে পেতাম না, তাই এগুলো দেখে আমার মনটা বেশ প্রফুল্ল হয়ে উঠল। নিশ্চয়ই মন্দিরটি খুবই সুন্দর। পুরো চম্পাওয়াত শহরটাই অতি পুরনো এবং অতি প্রাচীন। এখানে বিভিন্ন জায়গায় আপনি যখন ঘুরে বেড়াবেন, এখানকার গলি পথগুলোতে ঘুরে বেড়াবেন, তখন যে বাড়িগুলো দেখতে পাবেন সেই বাড়িগুলো অতি প্রাচীন স্টাইলের বাড়ি, কুমায়ুনি স্টাইলের বাড়ি। আর এই যে নাগনাথ মন্দিরের সামনে আমরা এসে পড়েছি, এই নাগনাথ মন্দিরের একটি প্রধান বিশেষত্ব কুমায়ুনি স্টাইলের মন্দির। এখানে এই মন্দিরগুলি দুতলা, ছোট ছোট দুটো তলা এই মন্দির থাকার জন্যে এই মন্দিরের প্রাধান্য খুব বেশি। শিবরাত্রির সময় এই মন্দিরের সামনে প্রচণ্ড ভিড় হয়ে যায়। মন্দির পরিচালনা কমিটির বাড়ির সামনে। আর এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন এন্ট্রান্স, যেটা গুগল ম্যাপ দেখায় না। ঢোকার মুখেই বাঁ হাতে পড়ে একটা বড় গাছ, গাছের নিচে গণেশজির মূর্তি। ভিতরে একটু ঢুকলেই সামনে একটা প্রচণ্ড বড় দালান, সেই দালানের মধ্যে রয়েছে আরও অনেকগুলি পুজো করবার স্থান, শিবলিঙ্গ, মাথায় জল ঢালার জায়গা। প্রসঙ্গত বলে রাখা ভালো, আপনি যদি কেদারনাথ বদ্রীনাথ যান তাহলে সেখানেও এই রকম দুতলা মন্দিরই দেখতে পাবেন। মন্দিরে ঢোকার ছোট্ট দরজা বা ফটকের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে মূল মন্দিরে ঢোকার জন্য। এই আমরা ঢুকে এলাম মূল মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছেন শিবের আরেক রূপ, নাগনাথ হিসেবে এখানে পূজিত হন শিব। একই সঙ্গে এখানে আরও অনেকগুলি দেবদেবীর পুজোও হয়। মূল নাগনাথের মন্দির এই অংশটিতে। এই দরজার পিছনে ছোট্ট প্রকোষ্ঠ থেকে দেখা যায় নাগনাথের মূর্তি। আপনাদের জন্য আমি এই নাগনাথের মূর্তিও ছোট্ট করে দেখিয়েছি। এটা যজ্ঞস্থল। এখানে দেখতে পাবেন রাম সীতার মূর্তি। এই হচ্ছে দুতলা মন্দিরের আরেকটি ভিউ। নাগনাথ মন্দিরের দরজা সামনে ছোট্ট ফুটুটি দিয়ে দেখা যায় নাগনাথের মূর্তি, নাগ দেবতাকে মাথায় নিয়ে স্বয়ম্ভু। নাগনাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের যে গুগল ম্যাপ লোকেশন, সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর এখান থেকে আমি গ্রামের পথ ধরে এগিয়ে যাই বালেশ্বর গ্রুপ অফ টেম্পলসের দিকে। প্রথম দর্শনেই অভিভূত হয়ে পড়ি মন্দিরটি দেখে। এইরকম একটা জায়গায় এত সুন্দর একটা মন্দির। বালেশ্বর মন্দির সমূহ প্রবেশের জাস্ট আগেই, প্রবেশ পথের সামনেই পরে একটি অদ্ভুত দর্শন, জলস্রোতের উৎস। লোকাল ভাষায় একে বলা হয় নওলা। এখান থেকেই পরিশ্রুত পানীয় নিয়ে আহারাদি, পানীয় জল এবং পূজা অর্চনার কাজে ব্যবহার করা আসা হয়। বর্তমানে এটি তালাবন্ধ এবং এই জলের মধ্যে হাত দেওয়া যায় না, কিন্তু এই কনস্ট্রাকশনের কাজ, এর যে কারুকার্য, তা এখনও কিন্তু এই স্থাপত্যের মধ্যে ভালো রকমভাবে সুস্পষ্ট এবং
এই দরজাগুলোর সামনে গেলে এর যে কার্ভিংস রয়েছে সেই কার্ভিংসে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এক সময় এই জলটি বা এই জায়গাটি, এই বালেশ্বর গ্রুপ অফ টেম্পলসটি, মন্দির সমূহটি কতটা সুন্দর এবং কতটা রেসপেক্টেড ছিল। বালেশ্বর মন্দির সমূহ আসলে 3টি মূল মন্দির এবং অসংখ্য ছোট ছোট মন্দিরের সমষ্টি। এই 3টি মন্দিরের মধ্যে প্রথমটি হচ্ছে শিবের, আরেকটি হচ্ছে চম্পাবতী দুর্গা এবং আরেকটি হচ্ছে রত্নেশ্বর বা বিষ্ণুর মন্দির। 1952 সালে এএসআই এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। এই মন্দিরের প্রধান বিশেষত্ব হচ্ছে এর আউটসাইড ওয়ার্ল্ডের কার্ভিংস। খোদাই করা বিভিন্ন মূর্তির মধ্যে দেবদেবী, নটরাজ, বিভিন্ন জীবজন্তু, হরফ, নাচ প্রভৃতি উল্লেখযোগ্য। এটি চম্পাবতী দুর্গা মন্দির। ঠিক তার উল্টো দিকে এটি বিষ্ণু মন্দির অর্থাৎ রত্নেশ্বর মন্দির। অসাধারণ কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। 1293 খ্রিস্টাব্দে রাজা গরুণ জ্ঞান চাঁদ, রাজা হরিচাঁদ, রাজা উদয় চাঁদ ইত্যাদি রাজাদের আমলে এই মন্দিরটির সুন্দরভাবে নির্মাণ হয়। 1400 শতকে রোহিল্লাদের আক্রমণে এই মন্দির ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তার সত্ত্বেও এখনও অবধি যেটুকু সংরক্ষিত হয়েছে তা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। কথিত আছে মূল মন্দিরের যে শিবলিঙ্গটি সেটি ত্রেতা যুগের। রামায়ণে বর্ণিত চরিত্র রাজা বালির হাতে নাকি এই মন্দির নির্মিত, তাই এই মন্দিরের নাম পড়েছে বালেশ্বর গ্রুপ অফ টেম্পলস অর্থাৎ বালেশ্বর মন্দির সমূহ। এই হচ্ছে সেই শিবলিঙ্গ। প্রসঙ্গত বলে রাখি, এই মন্দিরটি নির্মাণে কোনো রকম সিমেন্টের ব্যবহার হয়নি, যা দেখছেন সব পাথরের ওপর পাথর চাপানো। শিবরাত্রি, জন্মাষ্টমী বা দুর্গাপূজায় প্রচণ্ড ভক্ত সমাগম হয়, বাকি সময় ফাঁকাই থাকে। ধ্যান করার জন্য কিন্তু এটা খুব ভালো জায়গা, কখন সময় কেটে যাবে বুঝতেও পারবেন না। এইবারে হোটেল ফিরে যেতে হবে, প্রচণ্ড ক্লান্ত, ডিনার করে একেবারে শুয়ে পড়ব। হোটেলের লিস্ট এখন আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি যে হোটেলটায় ছিলাম তার নাম হোটেল মাউন্ট ভিউ। পরিষ্কার পরিচ্ছন্ন, যেটুকু দরকার সেটুকুই আছে। 600 টাকা ভাড়া। এটি হচ্ছে চম্পাবতের মেন মার্কেট। থাকার হোটেল, খাবার জায়গা সব এখানেই বেশি পাওয়া যায়। বালেশ্বর মন্দির গেটের ঠিক উল্টো দিকে এই হোটেলটি অবস্থিত। মেন মার্কেটে বাজারের মধ্যে হওয়ায় দোকানপাট, রেস্টুরেন্ট সব হাতের কাছেই। মূলত থালি সিস্টেম খাবার, ভেজ থালি 60, নন ভেজ ভ্যারি করে, মিল সিস্টেম। এছাড়া এগরোল, চাউমিন, পকোড়া, মোমো এসবের ফাস্টফুডের দোকানও আছে, পিৎজা আছে, কেকস আছে, ফ্রুটস, সবজি বাজার রয়েছে, চাইলে রান্না করেও খেতে পারেন। ভিড়ভাট্টা, কোলাহল এসব পছন্দ না হলে চম্পাবতে 2-3 দিন কাটানোই যায়। হাতে দিন বেশি থাকলে ঘুরে নিন লোহাঘাট, টনকপুরের পূর্ণাগিরি বা ইন্ডিয়া নেপাল বর্ডার। এবার ঘুম পালা, কালকে পাড়ি দিতে হবে অনেকটা পথ, তাই কথা না বাড়িয়ে এই পার্টটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।